ক্লাস 11-এ প্রথম সেমিস্টার আমরা কভার করার পর আজকে তোমাদের রয়েছে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটা অন্যতম সুন্দর গল্প, দ্যাট ইজ দ্য জিমি ভ্যালেন্টাইন গল্পে। ক্লাস 11-এর পূর্বতন সিলেবাস, অর্থাৎ এর আগের যে সিলেবাস তোমাদের ছিল সেই সিলেবাসের অন্তর্গত ছিল জিমি ভ্যালেন্টাইন গল্পটি, এবং ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের কাছে একটি অন্যতম প্রিয় গল্প ছিল এই জিমি ভ্যালেন্টাইন। তোমাদের কাছেও তার ব্যতিক্রম হবে না। এই জিমি ভ্যালেন্টাইন আমাদের যুব সমাজের জীবনের অনেকগুলো চিত্র হয়তোবা তুলে ধরে। ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জীবনে প্রথম প্রেমের ছোঁয়া হয়তোবা জিমি ভ্যালেন্টাইনের হাত ধরেও আমাদের মনে আসতে পারে। জিমি ভ্যালেন্টাইন গল্পটি একাধারে যেমন একটি রোমান্টিক গল্প, অন্যদিকে একটি বেশ হাস্যকর গল্পও বটে। গল্পটির মধ্যে তুমি তোমার জীবনের অনেক চিত্র বা মানব জীবনে অনেক চিত্র হয়তো বা আমরা জিমি ভ্যালেন্টাইন এই চরিত্রের মধ্য দিয়ে পেতে চলেছে। আশা করব সমগ্র গল্পটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো আমরা আমাদের আজকের যেটা পাঠ্য অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন গল্পে প্রবেশ করি। গল্পের নামটা শুনে অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন আমাদের মনে একটু হলেও বেশ প্রেম প্রেম ছোঁয়া লাগে। ভ্যালেন্টাইন শব্দটা রয়েছে, আমরা ভ্যালেন্টাইন মানে তো সেই ভ্যালেন্টাইন্স ডে কে বুঝি, তাই না? তাহলে এইটা শুনে তোমাদের তো মনে হতেই পারে যে ভ্যালেন্টাইন তো স্যার ডে হয়, ভ্যালেন্টাইন কি কারোর টাইটেল হতে পারে নাকি? এক্স্যাক্টলি, ভ্যালেন্টাইন টাইটেলই। তোমরা যে ভ্যালেন্টাইন্স ডে পালন করো দ্যাট ইজ ফর দ্য ডেথ অফ সেন্ট ভ্যালেন্টাইন। সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু দিবস পালন করো। বর্তমান সমাজ সেটাকে একটা অন্য চিত্র হিসেবে তুলে ধরেছে, সেটা একটা অত্যন্ত দুঃখের বিষয়। ভ্যালেন্টাইন্স ডে কিন্তু নর্মালি আমরা যেটা আজকালকার দিনে ছাত্রছাত্রীরা বা আজকালকার দিনে ছেলেমেয়েরা বুঝি, অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ কিন্তু সেটা নয়। যাই হোক, সেটার ইতিহাস না হয় আমরা পরে অন্য কোনো সময় জানবো। আজকে না হয় আমরা আমাদের ভ্যালেন্টাইন অর্থাৎ জিমিকে নিয়ে কয়েকটা কথা জানি। জিমি ভ্যালেন্টাইন গল্প যেমন বললাম, গল্প অসম্ভব সুন্দর একটা গল্প। গল্প পরিচালিত হবে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে। গল্পের প্রধান চরিত্র জিমি। জিমির জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর সমাহারই হলো তোমাদের জিমি ভ্যালেন্টাইন গল্পের মূল পাঠ্য বিষয়। এইবার চলো আমরা আমাদের জিমি ভ্যালেন্টাইনে কি পড়তে চলেছি সেটা আমরা জানলাম, অর্থাৎ জিমির জীবনে চড়াই উতরাই, প্রেম ভালোবাসা, এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের গল্প। গল্পের যিনি লেখক অর্থাৎ ও হেনরি, তার সম্বন্ধে আমরা কয়েকটা কথা প্রথমে জেনে নিই। গল্পের রাইটারের নাম আমরা দেখতে পাচ্ছি ও হেনরি, বাট ও হেনরি কিন্তু এনার আসল নাম নয়। দিস ওয়াজ হিজ সিউডোনেম বা পেন নেম। এটা কিন্তু ওনার ছদ্মনাম ছিল। তাহলে ওনার প্রকৃত নাম কি? ওনার প্রকৃত নাম যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো, উইলিয়াম সিডনি পর্টার। জন্ম কত সালে? সেপ্টেম্বর 11, 1862 এবং মৃত্যু জুন 5, 1910। উইলিয়াম সিডনি পর্টার বা ও হেনরি তার ছোট গল্প বা শর্ট স্টোরি লেখনির জন্য সর্বকালের শ্রেষ্ঠ। ও হেনরির গল্প তোমরা যদি পড়ো রীতিমতো কিন্তু ওনার ছোট গল্পের প্রেমে পড়ে যাবে, যেমনটা তোমরা আজ জিমি ভ্যালেন্টাইনের প্রেমে পড়তে চলেছ। ও হেনরির গল্পগুলোর মধ্যে বিশেষ টুইস্ট ছিল। ও হেনরির গল্পগুলোর বিভিন্ন রকম বৈশিষ্ট্য বর্তমান ছিল। আমাদের যে জিমি ভ্যালেন্টাইন গল্পটা পড়ছো, এই গল্পে তোমরা কিন্তু জিমি ভ্যালেন্টাইনের জীবনে দ্য রোল অফ লাভ অর্থাৎ ভালোবাসার কি ভূমিকা ছিল সেটা তোমরা দেখতে পাবে। মনে রাখবে এই গল্পটার পূর্বতন নাম ছিল রিট্রাইট রিফরমেশন, অর্থাৎ প্রথম যখন এটা পাবলিশ হয়েছিল এটা এই নামে প্রকাশিত হয়েছিল, রিট্রাইট রিফরমেশন। নামটা কেন এমন দেয়া হয়েছিল রিট্রাইট রিফরমেশন? অর্থাৎ রিফরমেশন অর্থাৎ কারোর মধ্যে নবজাগরণ ঘটেছে, সেটাকে বোঝানো হয়েছে। আমরা গল্প জুড়ে দেখতে পাবো যে জিমি এক প্রকার চরিত্র নিয়ে গল্প সূত্রপাত ঘটবে এবং গল্পের শেষে জিমিকে আমরা আর এক নতুন রূপে পাবো। এই যে জিমির চরিত্রের আমূল পরিবর্তন, সেটাকে মাথায় রেখেই কিন্তু গল্প লেখক এই গল্পের প্রথমে নাম দিয়েছিলেন রিট্রাইট রিফরমেশন। পরবর্তীকালে এটার নাম পরিবর্তিত হয়ে জিমি ভ্যালেন্টাইন হয়। এই গল্পে আমরা যেটা পাবো অর্থাৎ ও হেনরির গল্পটার মধ্যে, মানে এই গল্পটার মধ্যে বেসিক্যালি কিন্তু সাবজেক্টিভ টাচ পাবো, অর্থাৎ ও হেনরির ব্যক্তিগত জীবনে কিছু টাচ পাবো। ব্যক্তিগত জীবনে কিছু টাচ পাবো মানে দেখো, এই গল্প জুড়ে তোমরা দেখতে পাবে জিমি ভ্যালেন্টাইন একটা চোর।
সারপ্রাইজিংলি আমরা কিন্তু প্রথমবারের জন্য কোনো গল্প যাকে চোরকে নিয়ে পড়তে চলেছি, এবং মনে রাখবে একটা চোরই কিন্তু তোমাদের এই গল্পের হিরো। নর্মালি চোর বা ডাকাত বা যে কোনো ভিলেনাস ক্যারেক্টারকে আমরা কিন্তু আমাদের ভিলেন হিসেবেই পেয়ে থাকি বা দুষ্ট ক্যারেক্টার হিসেবেই পেয়ে থাকি, কিন্তু এই গল্পে জিমি ভ্যালেন্টাইনই কিন্তু তোমাদের হিরো, অর্থাৎ প্রথমবার কোনো নেগেটিভ ক্যারেক্টার গল্পের হিরো হয়ে উঠছে। এই যে জিমি ভ্যালেন্টাইনের দোষ ছিল চুরি করা, হ্যাঁ, তার মানে আমি সাবজেক্টিভ অর্থাৎ ও হেনরির পার্সোনাল লাইফের কিছু টাচ এই গল্পে তোমরা দেখতে পাবে বলছি, মানে এটা ভেবো না যে ও হেনরিও চোর ছিলেন। কিন্তু সারপ্রাইজিংলি একটা ফ্যাক্ট হলো যে এই ও হেনরিকেও কিন্তু একবার জেলে যেতে হয়েছিল। তিনি কোনো এক ব্যাংকে কাজ করতেন, এই ব্যাংকে কিছু হিসাবে গড়বড় হয়েছিল এবং সেই কারণে আর্থিক তছরূপের মামলায় ও হেনরিকে জেলে যেতে হয়েছিল, এবং জেলে গিয়ে তিনি এআই জেনিংস নামক একজন ব্যক্তির সংস্পর্শে আছেন, যিনি মূলত ট্রেন ডাকাত ছিলেন। এই এআই জেনিংসের যে চরিত্র, সেই চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিন্তু ও হেনরিকে বেশ আকর্ষিত করেছিল এবং যেগুলো বেশ ইন্টারেস্টিং বলে মনে হয়েছিল ও হেনরির, এবং পরবর্তীতে সেই চরিত্রের কথাটা মাথায় রেখেই কিন্তু আমাদের গল্প জিমি ভ্যালেন্টাইন রচনা করছেন ও হেনরি। এটাই ছিল জিমি ভ্যালেন্টাইন গল্পে ও হেনরির ব্যক্তিগত জীবনের একটা টাচ। আবার আমরা দেখতে পাবো জিমি ভ্যালেন্টাইন গল্পে তো কিন্তু ব্যাংকের অনেক বিষয় আছে, ব্যাংকের অনেক তথ্যও আছে। মনে রাখবে ও হেনরি কিন্তু তার ব্যক্তিগত জীবনে ব্যাংকের অনেক তথ্য রাখতেন এবং তিনি প্রথমে ব্যাংকেই কাজ করতেন, তাই পার্সোনাল টাচ আমরা জিমি ভ্যালেন্টাইন গল্পে দেখতে পাবো। তাহলে ওভারঅল এই কটা জিনিস আমরা জিমি ভ্যালেন্টাইন গল্পে দেখতে পাবো। তবে ও হেনরির লেখনীর একটু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। ও হেনরির লেখনীর কতগুলো বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে হিউমার, অর্থাৎ হাস্যরস। জিমি ভ্যালেন্টাইন গল্পে তোমরা কিন্তু হাস্যরস পাবে। সঙ্গে ছিল সাসপেন্স অবভিয়াসলি ও হেনরির গল্প একটা দুর্দান্ত বৈশিষ্ট্য সাসপেন্স, কারণ গোটা গল্প জুড়ে কিন্তু তোমরাও ভাববে যে এর পরে কি ঘটতে চলেছে, এর পরে কি ঘটবে, সত্যি কি এটা ঘটবে, এবং গল্প যখন চরম মুহূর্তে পৌঁছাবে তখন সাসপেন্স কিন্তু একেবারে সুপ্রিম পর্যায়ে পৌঁছাবে আমাদের জিমি ভ্যালেন্টাইন গল্পে। আমরাও কিন্তু লেখকের সাথে সাথে পাঠকরাও কিন্তু এইরকম একটা ভাবনায় থাকবো যে এরপরে কি হতে চলেছে, তাই গোটা গল্প জুড়ে একটা সাসপেন্স কিন্তু কাজ করবে। 3 নম্বর হচ্ছে ড্রামা। অবভিয়াসলি মানব জীবনকে যখন আমরা প্রেজেন্ট করব সেখানে ড্রামা তো বর্তমান থাকবেই থাকবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। চতুর্থ বৈশিষ্ট্য, এটা আমাদের ও হেনরির গল্পের যেটা সব থেকে মেন বৈশিষ্ট্য, দ্যাট ইজ দ্য আনএক্সপেক্টেড এন্ডিং। অর্থাৎ তুমি যেমনটা আশা করছো গল্পটা হয়তো বা এইভাবে শেষ হতে চলেছে, বাট তোমাকে সারপ্রাইজ করে দিয়ে গল্পটা অন্য রকম ভাবে শেষ হবে। যেমনটা তুমি ভেবেছিলে তোমার ধারণার বাইরে চলে যাবে গল্পটার শেষ। এক্স্যাক্টলি জিমি ভ্যালেন্টাইনও ঠিক তাই ঘটবে। তুমি এক পথে চলবে, এক ভাবনা নিয়ে ভাববে গল্প হয়তো এইভাবে শেষ হতে চলেছে, কিন্তু গিয়ে দেখবে যে না, ও হেনরি সেইভাবে গল্পটাকে শেষ করেননি, পুরো আনএক্সপেক্টেড একটা টুইস্ট দিয়ে গল্পটা আমাদের ভাবনার বাইরে গিয়ে শেষ করেছেন। এটা ও হেনরির গল্পের মেন বৈশিষ্ট্য, বেসিক্যালি ছোট গল্পে। আর একটা আইরনি, হ্যাঁ অবভিয়াসলি আইরনি তো লেখকরা প্রয়োগ করেন, মানে স্লেস। তোমরা তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেতে দেখেছিলে যে এখানে কিছু সিচুয়েশনাল আইরনি আর কে নারায়ণ প্রয়োগ করেছিলেন। এই গল্পেও তোমরা কিন্তু বেশ কিছু আইরনি, বেসিক্যালি সোশ্যাল আইরনি, সমাজের প্রতি কিছু স্লেস লেখক কিন্তু প্রয়োগ করবেন। তাহলে এইগুলো গেল ও হেনরি লেখনীর মেন বৈশিষ্ট্য। জিমি ভ্যালেন্টাইন গল্প আমরা পড়তে চলেছি, তবে তার আগে জিমির চরিত্র সম্বন্ধে দুটো কথা তোমাদের বলি। আমরা বর্তমান যুগে একটা শব্দ প্রয়োগ করি না, যে সোয়াগ বলে একটা শব্দ প্রয়োগ করি, যে ক্যারেক্টার সোয়াগ। ইয়েস, ইউ ক্যান সি দ্য সোয়াগ ইন জিমি ভ্যালেন্টাইনস ক্যারেক্টার। দ্যাটস ওয়াই ইট ইজ গোয়িং টু বিকাম আওয়ার ফেভারিট স্টোরি। তোমাদের জন্য বেশ একটা সুন্দর প্রিয় গল্প হতে চলেছে জিমি ভ্যালেন্টাইন, কারণ জিমি ভ্যালেন্টাইনের চরিত্রের মধ্যে তোমরা সেই সোয়াগ দেখতে পাবে। ইজ আ পারফেক্ট সোয়াগিস্ট ম্যান বলা যেতে পারে। তো এনার চরিত্রে আমরা কিন্তু বেশ কতগুলো স্যাভেজ ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য দেখতে পাবো। তো চলো আস্তে আস্তে আমরা প্রবেশ করি জিমি ভ্যালেন্টাইন। আশা করব তোমাদের প্রত্যেকে এই গল্পটি ভালো লাগবে। টেক্সটে আসি। গল্প শুরু হচ্ছে একটা জেল থেকে। জেলের ঘটনা প্রথমে কি ঘটছে দেখো। A guard came to the prison shop where Jimmy Valentine was assiduously stitching.
অর্থাৎ একজন গার্ড যিনি প্রবেশ করলেন প্রিজন শু শপ, অর্থাৎ জেলে যে জুতোর দোকান আছে। হ্যাঁ, তার মানে জেলে কি আলাদা করে জুতোর দোকান তৈরি করা হয়েছে, এমন কিছু জুতো টুতো বিক্রি করা হয় জেলে? তা নয়। অ্যাকচুয়ালি নর্মালি কি করা হয়, জেল মানে এখন বর্তমানে তাকে সংশোধনাগার বলা হয়। তো সেখানে যাতে এই সমস্ত ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক কিছু সংশোধন ঘটে, সেজন্য কি করা হয় না, তাদেরকে কিছু হাতের কাজ শেখানো হয়। তো জিমি বেসিক্যালি জুতো সেলাইয়ের কাজটা শিখেছিল। তো ওইখানে যে ঘরটায় এই জুতো সেলাইয়ের কাজগুলো হতো তাকে এখানে প্রেজেন্ট শু শপ বলা হচ্ছে। তো জিমি সেইখানে জুতো সেলাইয়ের কাজটি করছিল। স্টিচিং আপওয়ার্ড অর্থাৎ জুতোর উপরে ভাগটা সেলাই করছিল অ্যাসিডুয়াসলি। অ্যাসিডুয়াসলি মানে মনে রাখবে মনোযোগ সহকারে। অ্যান্ড escorted him to the front office. এবার একজন গার্ড কি করলো, তাহলে ওই জিমি যেখানে জুতোর উপরিভাগ সেলাই করছিল সেখানে গেল এবং তারপর escorted অর্থাৎ তাকে এগিয়ে নিয়ে গেল। কোথায় এগিয়ে নিয়ে গেল? পথ দেখে এগিয়ে নিয়ে গেল টু দা ফ্রন্ট অফিস, অর্থাৎ জেলের যে সামনের অফিস আছে সেই অফিসে নিয়ে গেল। তাহলে ঘটনার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একজন কারারক্ষী আসছে, এসে জিমিকে নিয়ে যাচ্ছে ফ্রন্ট অফিসে। এরপর কি হচ্ছে দেখি। There the warden handed Jimmy his pardon. অর্থাৎ ওই অফিসে যাওয়ার পর আমাদের জেলের যিনি ওয়ার্ডেন হন, অর্থাৎ যিনি কারারক্ষাকারী, অর্থাৎ কারার যিনি অধ্যক্ষ, তিনি কি করলেন না আমাদের জিমিকে একটা কাগজ দিচ্ছেন এবং সেই কাগজটা কিসের? হিজ পার্ডন অর্থাৎ মুক্তিপত্র। তার মানে জিমিকে জেল থেকে ছাড়া হতে চলেছে। which had been signed that morning, যেটা সেদিনই সকালে সই করা হয়েছিল by the governor অর্থাৎ রাজ্যপালের দ্বারা। জিমি took it in a tired kind of way. জিমি কাগজটা খুব ক্লান্ত ভাবে নিল। দেখো নর্মালি কয়েদিরা কি হয়, মুক্তির খবর শুনলে খুশি হয়, তো জিমি দেখো খুশি হচ্ছে না। জিমি বরং কাগজটা কিছুটা ক্লান্তির স্বর নিচ্ছে, মানে বিরক্ত সে, এরকম একটা ভাব নিয়ে নিচ্ছে। কেন কেন এমনটা তার ভাব? দেখো কি বলা হচ্ছে। He had served nearly 10 months of a 4-year sentence. তার টোটাল সাজা হয়েছিল, কিন্তু সেন্টেন্স মানে মনে রাখবে সাজা, সাজা হয়েছিল 4 বছর, তার মধ্যে 10 মাস সে কিন্তু জেলে কাটিয়ে ফেলেছে। তার মানে তো খুবই কম সময়ের জন্য কাটিয়েছে। আমাদের তো মনে হতে পারে 4 বছরের সাজাতে মাত্র 10 মাস সাজা কাটিয়ে ছাড়া পেয়ে গেল, মানে তো খুব ভালো ব্যাপার, খুশি হওয়ারই কথা। বাট না, জিমি খুশি হচ্ছে না। কেন? দেখো, হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months, কারণ জিমি ভেবেছিল সে হয়তো মাত্র 3 মাস থাকবে। ব্যাপারটা একটা শুনতে আমাদের কেমন অদ্ভুত লাগছে না? জিমি ভেবেছিল বললেই হয়ে যাবে? এইখানে আসছে দ্য পাওয়ার অফ জিমি, জিমির ক্ষমতা। দেখো কি বলা হচ্ছে, দেখো অ্যাট দ্য লংগেস্ট, খুব জোর হলে 3 মাস থাকবো, জিমি এটা ভেবেছিল। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the stair, it is hardly worthwhile to cut his hair. অর্থাৎ বলা হচ্ছে এই জিমির মতো লোক যাদের বাইরের এত লোকের সঙ্গে পরিচিতি আছে, তাদের মতো লোকেদের জেলেতেও প্রবেশ করে এতদিন থাকা তো দূরস্থ ব্যাপার। জেলের কারাগারের রক্ষীরা তার চুল পর্যন্ত স্পর্শ করতে পারার মতো সাহস তাদের নেই। অর্থাৎ জিমি এতটাই পাওয়ারফুল যে সে ভেবেছিল ম্যাক্সিমাম 3 মাস আমি এখানে থাকবো, আমার বাইরে এত পরিচিত আছে, আমার এত যোগাযোগ আছে, তারা নিশ্চয়ই আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। এই কথা কিন্তু জিমি ভেবেছিল, কারণ জিমি ক্ষমতা আছে। তাই জিমির মতো লোক যাদের বাইরে এত পরিচিতি, তাদের এতদিন জেলে থাকা তো একটা মানে অন্যতম আশ্চর্যতম একটা ব্যাপার। তাদের চুল পর্যন্ত বাঁকা করার ক্ষমতা কারণ নেই, এটা জিমি মনে করে। নাও ভ্যালেন্টাইন said the warden. ওয়ার্ডেন বলল, ভ্যালেন্টাইন, you will go out in the morning. তুমি সকালবেলায় ছাড়া পাবে। brace up and make a man of yourself. ওয়ার্ডেন বলছে, যাও প্রস্তুত হও এবং নিজেকে একজন প্রকৃত মানুষের মতো মানুষ করে তোলো। অর্থাৎ তুমি যে ছাড়া পাচ্ছ, আর যেন বাবা এই সমস্ত চুরি ডাকাতি কিছু করো না। হ্যাঁ, প্রকৃত মানুষের মতো, সৎ মানুষের মতো জীবনটা কাটাও, এটা ওয়ার্ডেন তাকে রিকোয়েস্ট করছে। এইবার কি হচ্ছে দেখি। You are not a bad fellow at heart.
হৃদয়ের দিক থেকে তুমি কিন্তু এতটাও বাজে লোক নও। অর্থাৎ ওয়ার্ডেন জিমিকে উদ্দেশ্য করে বলছে যে হৃদয়ের দিক থেকে তুমি এতটাও বাজে লোক নও, তোমার প্রফেশনগুলো বাজে হতে পারে, তাই একটু ভালো হওয়ার চেষ্টা করো, সৎ পথে আসার চেষ্টা করো। এটা ওয়ার্ডেন জিমিকে বোঝাচ্ছে। এইবার আমরা কিছু স্যাভেজ রিপ্লাই এবং জিমির কিন্তু সোয়াগ ডাই দেখতে পাবো। বেশ, স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রাইট। ওয়ার্ডেন বলছে সেফ অর্থাৎ সিন্দুক ভাঙা বন্ধ করো, স্ট্রেট লাইফ যাপন করো না, মানে একটা সহজ সরল জীবন যাপন করো না। ওয়ার্ডেন কিন্তু জিমিকে ছাড়ার আগে তাকে বেশ কতগুলো রিকোয়েস্ট করছে, বোঝানোর চেষ্টা করছে সে যেন আর এই চুরি ডাকাতি না করে, সিন্দুক টিন্দুক না ভাঙে, সে যেন একটা সহজ সরল জীবন কাটায়। এবার জিমি কি বলছে দেখো, আমি সেট জিমি ইন সারপ্রাইজ। জিমি অবাক হয়ে বললো, মানে এমন ভাবে সে আমি এই কথাটা বললো যেন আকাশ থেকে বললো। ওয়ার্ডেন তাকে এতক্ষণ ধরে যা বললো, এসব সিন্দুক টিন্দুক ভেঙো না, চুরি ডাকাতি করো না, এসব যেন কোনোভাবেই তার সাথে সম্পর্কতেই নয়। সে এমন ভান করে বললো, আমি হোয়াই, কেন? আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ। আমি কখনোই আমার জীবনে সিন্দুকই ভাঙিনি। বোঝো কাণ্ড। দেখো, মানে এইটাই হলো গে সোয়াগ জিমির, মানে এমন একটা ভাব নিয়ে কি আমি আর চুরি ডাকাতি, হাসালেন মশাই, আমি তো জীবনে কোনোদিন সিন্দুকই ভাঙিনি। মানে কত বড় সিয়ানা ব্যক্তি জিমি, একবার ভাবো। মানে জিমির উত্তরটা দেখো, সেই সিন্দুক ভাঙার কারণেই জেলে এসেছে, অথচ উত্তর দিচ্ছে আমি আর সিন্দুক ভাঙা, এই তো হতেই পারে না, ইম্পসিবল, দিস ইজ কল্ড মিশন ইম্পসিবল। হ্যাঁ, মানে এ তো হতেই পারে না। চলো এরপর কি বলছে দেখো, ওহ নো, লাভ দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন তখন হাসতে হাসতে বলছেন, ঠিক আছে ঠিক আছে, অফকোর্স নট, হ্যাঁ তুমি আর সিন্দুক ভাঙা হতেই পারে না। হ্যাঁ, লেটস সি, দেখা যাক নাও। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্য স্প্রিংফিল্ড জব? আচ্ছা, তাহলে তুমি ওই স্প্রিংফিল্ড জব, স্প্রিংফিল্ড বলে একটা জায়গা, ওখানকার যে কাণ্ড কারখানা ঘটেছিল, মানে সিন্দুক ভাঙার কাণ্ড কারখানা ঘটেছিল, তাহলে ওই কারণে অ্যারেস্টটা কি করে হলে? মানে তুমি যদি সিন্দুক নাই ভেঙে থাকো, তাহলে স্প্রিংফিল্ডের কাজের জন্য তাহলে অ্যারেস্ট কি করে হয়েছিল? হ্যাঁ, ওয়াজ ইট বিকজ ইউ উডন্ট প্রুভ অ্যান অ্যালিবাই? আচ্ছা, এটা কি ঘটেছিল তুমি এই যেটা তোমার বিরুদ্ধে অ্যাকিউজেশন আনা হয়েছিল যে তুমি এই কাজটা করেছো, সেটার সাপেক্ষে ঠিকঠাক প্রমাণ সাক্ষ্য আনতে পারোনি বলেই কি তোমায় গ্রেপ্তার করা হয়েছে? মানে তুমি কি নির্দেশ ছিলে, সাক্ষ্য প্রমাণের অভাবে তুমি জেলে এসেছো, এটাই বলতে চাইছো তুমি? বেশ, or for fear of compromising somebody in extremely high toned society, নাকি সমাজের উচ্চবর্গ ব্যক্তিদের কারণে তোমাকে নিজের জন্য, মানে নিজেকে আত্মত্যাগ করতে হয়েছে? এক্স্যাক্টলি তাই। এটাই কিন্তু বর্তমান সমাজ চিত্রে ভীষণভাবে ঘটে। কি হয় জানো তো, অনেক সময় যারা প্রকৃত দোষী তারা সাজা পায় না, এই প্রকৃত দোষীরা পাশাপাশি কাউকে ঘুঁটি হিসেবে ব্যবহার করে বা কোটি হিসেবে ব্যবহার করে, চাল দাবার চাল। তারা নিজেদেরকে আড়াল করার জন্য এরকম কিছু সমাজের হতদরিদ্র ব্যক্তিবর্গ থাকে, তাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়ে বা বিভিন্ন মার প্যাচে ফেলে তাদেরকে সামনে প্রেজেন্ট করে দেয় অ্যাজ আ সাসপেক্ট বা দোষী হিসাবে। তাহলে তখন ওই আমাদের যিনি ওয়ার্ডেন, তিনি বলছে, তাহলে তুমি বলছো ওই স্প্রিংফিল্ড কাণ্ডে তোমাকে যে অ্যারেস্ট করা হয়েছিল, সেটা তোমার কাছে যথাযোগ্য পেশ করার মতো প্রমাণ ছিল না বলে হয়েছে, নাকি সমাজের কোনো উচ্চপদস্থ ব্যক্তিবর্গকে আড়াল করার জন্য তোমাকে সামনে ঠেলে দেওয়া হয়েছে? তুমি এটাই বলছো, তাই তো? বেশ, or was it simply a case of mean old jury that had it in for you? নাকি কোনো বয়স্ক মিন নিচু মনের জুরি, অর্থাৎ এক্ষেত্রে জাজ, তোমার প্রতি পার্সোনাল তার কোনো রাগ ছিল দিয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে? এই কারণগুলি হবে হয়তো, তাই না? হ্যাঁ, তুমি তো নির্দোষ, তোমাকে স্প্রিংফিল্ড থেকে গ্রেপ্তার করা হয়েছিল, ওটা ভুল করে হয়েছে মনে হয়, এই কাণ্ডগুলো হয়তো বা তোমার মধ্যে কোনো একটা ঘটেছে। অর্থাৎ ওয়ার্ডেনও কিন্তু একটু জিমিকে মক করছে। বেশ, it's always one or the other with you innocent victims. এমনটা সব সময় তোমার মতো নির্দোষ ভিকটিম বা শিকারদের সঙ্গে ঘটে থাকে গো, তোমার মতো নির্দোষ লোকেদের সঙ্গে এমনটা প্রায়শই ঘটে থাকে, বুঝতেই পারছি। বেশ, এবার জিমি আবার বলছে, আমি সেই জিমি বলল, স্টিল ব্লাঙ্কলি ভার্চুয়াস, এখনো নিপাট ভালো মানুষ হয়ে।
আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, এই বইটা যেহেতু মানে এই প্যাসেজটা এই গল্পটাতে তোমরা যেহেতু ও হেনরির লেখা, এই গল্পতে কিন্তু অনেক তোমরা আমেরিকান কলোকিয়াল ইংলিশ পাবে, অর্থাৎ আমেরিকান চলিত ইংলিশ। ও হেনরি একজন আমেরিকান রাইটার, ওকে? তো যে কারণে অনেক কিছু কিছু শক্ত শব্দ, নতুন শব্দের সঙ্গে তোমরা পরিচিত হতে চলেছো। বেশ, ব্লাঙ্কলি ভার্চুয়াস, এখন নিপাট ভালো মানুষের মতো। জিমি বলল, আমি আমি কিছুই জানি না, এরকম একটা ব্যাপার। ওয়াই ওয়ার্ডেন? কেন ওয়ার্ডেন? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। আমি আমার গোটা জীবনে কোনোদিন স্প্রিংফিল্ডে যাইনি, অথচ স্প্রিংফিল্ডের চুরির কারণেই ওকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে দেখো, জিমি একটা কেমন সোয়াগ নিয়ে চলছে, মানে তুমি যা বলবে বলো, আমার কিছু যায়ও না আসেও না, আমি তো কোনোদিন যাইনি, এরকম একটা হাব ভাব। বেশ, এবার ওয়ার্ডেন তখন কি বলছে দেখো, টেক হিম ব্যাক, ওকে নিয়ে যাও। ওকে, ক্রনিন, দেখো এবার নাম পাচ্ছে একটা ক্রনিন, অর্থাৎ ওই যে প্রহরী যে প্রথম জিমিকে নিয়ে এসেছিল তার নাম ছিল ক্রনিন, হ্যাঁ, নট দ্য ক্রসিন। ওকে, তো ক্রনিনকে বললো যে ক্রনিন, ওকে তুমি নিয়েছো। স্মাইল দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন হাসলো, মানে জিমির কথায় ওয়ার্ডেন হাসছে, বলছে তোমার হাস্যরস বা হিউমার আছে বলতে হবে, এটা হয়তো ভাবছে। and fix him up with outgoing clothes, এবং যাও ওকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, বাইরে যাবার কাপড় জামা পরিয়ে দাও। unlock him at 7, ওকে সকাল 7টায় আনলক করে দিও in the morning, and let him come to bullpen, ওকে বুলপেনে আসতে দাও। এটা আমেরিকান ইংলিশ শব্দ, হ্যাঁ। বুলপেন মানে হচ্ছে কি কারাগারের যে সব থেকে বড় কক্ষটা হয়, ঠিক আছে? তো ছাড়ার আগে তাকে আসামিদের বা কারাগারে যারা থাকে তাদেরকে ওই ঘরটাতে আনা হয়। তো বলা হচ্ছে ওকে সকালবেলায় 7টার সময় ছেড়ে দিয়ে এবং ওকে বুলপেনে নিয়ে আসো। বেশ, বেটার থিং ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, অর্থাৎ ওয়ার্ডেন বলছে যে ভ্যালেন্টাইন, আমার উপদেশটার কথা একবার ভেবে দেখো। ওকে, বেশ, at a 7:15 on the next morning, অর্থাৎ 7:15 মানে কিন্তু 7:15, পরের দিন সকাল 7:15। জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, জিমি দাঁড়িয়েছিল ওয়ার্ডেনের বা জেলের যিনি কারারক্ষী তার বাইরের অফিসটাতে। হি হ্যাড অন আ সুইট অফ দ্য ভিলেনিয়াস ফিটিং, অর্থাৎ হি বলতে জিমি একটা স্যুট পরেছিল যেটা ভিলেনিয়াসলি ফিটিং হয়েছিল তার মধ্যে। ভিলেনিয়াসলি ফিটিং মানে বেখাপ্পা, ঢল ঢলে। দেখো স্বাভাবিক ব্যাপার, পোশাকগুলো তো রেডিমেড পোশাক, এবার এই পোশাকগুলো কার গায়ে কিভাবে হবে সে তো বলতে পারে না, কারো গায়ে ভালো ফিটিং হতে পারে, কারো গায়ে ঢিলে ঢালা হতে পারে, জিমির গায়ে ঢিলে ঢালা হয়েছিল। রেডিমেড ক্লথস, যেহেতু এগুলো আগে থেকেই তৈরি করা কাপড়, অ্যান্ড আ পেয়ার অফ দ্য স্টিপ স্কুইকি শুজ, এবং জিমিকে আর কি দেওয়া হয়েছিল, রেডিমেড ক্লথ দেওয়া হয়েছিল, পেয়ার অফ দ্য স্টিপ স্কুইকি শুজ, স্টিপ মানে শক্ত এবং স্কুইকি মানে ক্যাচ ক্যাচ করে শব্দ হয়। দেখবে কিছু জুতো আছে যেগুলো পরলে ক্যাচ 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 করে শব্দ হয় হাঁটলে, তো জিমির যে জুতোটা ছিল সেই রকম জুতো ছিল, যেটা ছিল শক্ত এবং যা থেকে ক্যাচ ক্যাচ করে শব্দ নির্গত হচ্ছিল। বেশ, শুজ দ্যাট দ্য স্টেট ফার্নিশড টু হিজ ডিসচার্জড কম্পালসরি গেস্টস, এই যে দেখো তাহলে এই যে জামা কাপড় জুতো এইগুলো কে প্রদান করছে? রাজ্য, অর্থাৎ রাজ্য সরকার যারা ছাড়া পায়, অর্থাৎ যে সমস্ত কয়েদিরা ছাড়া পায় তাদের জন্য কিন্তু এইগুলো প্রদান করে। কি কি প্রদান করে দেখলাম, একটা স্যুট প্রদান করে, একটা জুতো প্রদান করেছে, এবং একটা কথা এখানে কিন্তু আইরনিক্যালি বলা হলো, দেখো কম্পালসরি গেস্ট, বাধ্যতামূলক অতিথি। বাধ্যতামূলক অতিথি কেন? সরকারের কাছে এরা অতিথি, ভেবে দেখো জেলখানায় এদের কিন্তু কত যত্নে রাখতে হয়, তোমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছ, মেডিকেল চেক আপ করতে যাওয়া হয়, ইত্যাদি ইত্যাদি, খাবার দাবার যত্ন সমস্ত রকম রাখা হয় যাতে তার কোনো প্রকার অসুবিধা না হয়, যাতে জেলে কোনো প্রকার কষ্ট সে না পায়, এইগুলো কিন্তু ভীষণভাবে দেখতে হয়, মানে অনেকটা সে গেস্ট বা অতিথিদের মতো। আর কম্পালসরি কেন বলা হয়েছে? কম্পালসরি এই কারণেই বলা হয়েছে কারণ দোষ চিরকাল চলতে থাকবে সমাজে, অর্থাৎ সমাজে এই সমস্ত অসামাজিক কীটরা বা জীবরা কিন্তু চিরকাল থাকবে, আর তাদেরকে এই আমাদের সিস্টেমকে অতিথির মতো সেবা করতে হয়। তাহলে সেই কারণেই কিন্তু কম্পালসরি গেস্ট বলা হয়েছে। বেশ, তাহলে জিমিকে কি কি দেওয়া হলো আপাতত দেখতে পেলাম। এরপর কি বলা হচ্ছে দেখো, আরো কিছু দেওয়া হচ্ছে। কি হচ্ছে? দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আর রেল রোড টিকিট, যে ক্লার্ক ছিল সে একটা রেলের টিকিট জিমিকে দিল, হ্যাঁ, and the $5 bill, $5 দিল, with which the law expected him to rehabilitate
হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। দেখো এখানে কিন্তু একটা কথা বলা হলো, এই যে জিনিসগুলো দেওয়া হলো এই জিনিসগুলোর দ্বারা ল এক্সপেক্ট অর্থাৎ আইন আশা করে, শব্দটা লক্ষ্য করবে, আশা করে, আইন আশা করে যে এই ব্যক্তি কি করবে না রিহ্যাবিলিটেট অর্থাৎ পুনর্বাসন করবে, অর্থাৎ খারাপ থেকে ভালোতে ফিরে আসবে, হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ ভালো নাগরিক হয়ে উঠবে, অ্যান্ড প্রসপারিটি তার উন্নতি হবে। এইখানটা হলো একটা আয়রনি, বলেছিলাম ও হেনরির গল্পে আমরা আয়রনি দেখতে পাবো। দেখো $5 অর্থাৎ আমাদের যদি বর্তমান হিসাব করি হয়তো 400 টাকা থেকে 450 টাকার মধ্যবর্তী, তাই 400 থেকে 450 টাকা দিয়ে একটা কোট প্যান্ট দিয়ে একটা জুতো দিয়ে একটা রেল টিকিট দিয়ে আইন আশা করে এই লোকটা সারা জীবনের মতো পাল্টে যাবে। হাউ ইজ ইট পসিবল? কি করে এটা পসিবল? কখনো কি সম্ভব? নেভার এভার, কখনোই সম্ভব নয়। সামান্য এই কটা পুঁজি দিয়ে একটা মানুষ নতুন কিছু করতে পারে না, সে চাইলেও পারবে না। তাহলে এটা কিন্তু একটা আইরনি, ওই জন্যই শব্দটা প্রয়োগ করো ল এক্সপেক্ট, আইন আশা করে, কিন্তু বাস্তবে পসিবল না। তারপরে কি বলা হলো দেখো, দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার, ওয়ার্ডেন তাকে একটা সিগার দিল। এটা কিন্তু স্টেট দেয়নি, ওয়ার্ডেন ভালোবেসে দিচ্ছে, হ্যাঁ মানে জেল রক্ষক। সিগার, সিগার জিনিসটা কি মানে ওই বিড়ি বা সিগারেটের থেকে কিছুটা বড় আকৃতি, ঠিক আছে, একটু অ্যারিস্টোক্রেটিক পার্সন এটা তৎকালীন দিনে পান করে থাকতো। তাহলে ওয়ার্ডেন তাকে একটা সিগার দিল, অ্যান্ড শুক হ্যান্ডস এবং তার সঙ্গে একটু হ্যান্ডশেক করলো। ভ্যালেন্টাইন 9762, এটা কিন্তু জিমি ভ্যালেন্টাইনের জেলের কারাগারে কয়েদি নাম্বার। জেলেতে মনে রাখবে কাউকে কারোর নাম দিয়ে ডাকা হয় না, সবাইকে একটা নাম্বার দিয়ে ডাকা হয়। তো জেলে জিমি ভ্যালেন্টাইনের নাম্বার ছিল 9762, ওকে, ওয়াজ chronicled on the book Pardon by Governor, অর্থাৎ ভ্যালেন্টাইন 9762 was chronicled, নথিভুক্ত হলো, chronicle মানে নথিভুক্ত করা হলো, কোথায়? on the books, অর্থাৎ একটা যে বই যেখানে কয়েদিদের নাম লেখা হয় ছাড়ার আগে, এবং সেখানে লেখা হলো ভ্যালেন্টাইন 9762 was pardoned by governor, গভর্নরের দ্বারা তাকে ক্ষমা করা হয়েছে। and Mr. James Valentine walked out into the sunshine, এরপর মিস্টার জেমস ভ্যালেন্টাইন বেরিয়ে গেলেন সূর্যের আলোতে। দেখো এটাই হলো একটু সারপ্রাইজিং। অন্যান্য গল্প যেখানে শুরু হয় উইথ দ্য এন্ট্রি অফ হিরো, আমাদের গল্প জিমি ভ্যালেন্টাইন শুরু হচ্ছে উইথ দ্য এক্সিট অফ হিরো, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে আসছে, এরপরই শুরু হবে আসল জিমির জীবন। কাইন্ড অফ মনে হচ্ছে না চোখের সামনে একটা সিনেমা দেখতে চলেছি, সব জায়গায় হিরোর এন্ট্রি ঘটে, এখানে কিন্তু হিরোর এক্সিট ঘটলো। তাহলে অন্ধকার জীবন থেকে লাইনটা কত সুন্দরভাবে প্রয়োগ করলেন দেখো লেখক, মিস্টার জেমস ভ্যালেন্টাইন আউট ইনটু দ্য সানশাইন, সূর্যের আলোতে বেরিয়ে এলো। বেশ লিরিক্যালি প্রয়োগ করলেন এই লাইনটাকে। তাহলে এই প্রথমবার কোনো গল্প শুরু হতে চলেছে হিরোর এক্সিট দিয়ে। এরপর আমরা পাবো জিমিকে তার আসল জীবন। এরপর কি ঘটছে দেখা যাক। Disregarding the song of the birds and waving green trees and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. এইবার দেখো আমি বলেছিলাম না জিমির মধ্যে কাইন্ড অফ বেশ একটা সোয়াগ দেখতে পাবে। জিমি কিন্তু আর ফার্স্ট ওই প্রকৃতিপ্রেমী মানুষের মতো, হিরো বলতে যাদেরকে আমরা চিনি বেশ সুন্দর গোছালো প্রকৃতিপ্রেমী মনোরম মন যাদের মধ্যে রয়েছে সেরকম, বাট জিমি হেঁতো নাই কেঁতো নাই। হেঁতকেত নাই মানে দেখো জেল থেকে বেরিয়ে এলো তো, এতদিনের অন্ধকার জীবনের পর কেউ যখন বাইরের জগতে আসবে সে মন ভরে একবার প্রকৃতিকে দেখবে। জিমি ওসব লাগে না, জিমি সোজাসুজি ইগনোর করলো। কি ইগনোর করলো? দ্য সং অফ বার্ডস, পাখিদের গান। দূর পাখিদের গান কি শুনবো। তারপর ওয়েভিং গ্রিন ট্রিজ, দোদুল্যমান গাছ, মানে কি সুন্দর হাওয়া দিয়ে ফুরফুরে সবুজ গাছ দুলছে, জিমিকে ওসব অ্যাট্রাক্ট করে। জিমির মধ্যে কোনো প্রকার রোমান্টিসিজম নাই, হি ইজ আ পিওর আনরোমান্টিক পার্সন। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তাকে জিমিকে। দেখো মানুষের মধ্যে রোমান্টিসিজম থাকলে এইগুলি তাকে অ্যাট্রাক্ট করবে, বাট জিমির মধ্যে ওসব কিচ্ছু যায়ও না। কে পাখির ডাক শুনবে, কে গাছের হাওয়া দেওয়া দেখবে, কে শুকবে ফুলের গন্ধ, চাক্ষে ওসব যেদিকে যাচ্ছে যেতে দাও। আগে রসনার তৃপ্তি, তারপরে অনুভূতি। অর্থাৎ জিমি সোজা চলে গেল দেখো জেল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে। বেশ সোয়াগিস্ট ক্যারেক্টার না?
মানে এইসব কোনো অগ্রাহ্য, ও কি হবে কি, চল সোজা রেস্টুরেন্টে যাই, খেতে হবে, বেশ এতদিন সব আজে বাজে খেয়েছি। এরপর কি হচ্ছে, there he tasted the first sweet joy of liberty, সেইখানে সে প্রথম স্বাদ গ্রহণ করলো স্বাধীনতার মিষ্টি স্বাদ। অর্থাৎ জিমি এতদিন তো জেলে পরাধীন ছিল, তাই বেরি সোজা চলে গেল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে যে খাবারটি খাচ্ছে বা যেটি খাচ্ছে সেটি হচ্ছে তার জীবনে স্বাধীনতা। তাই স্বাধীনতার স্বাদ নিচ্ছে গিয়ে রেস্টুরেন্টে, কি দিয়ে, ইন দ্য শেপ অফ ব্রয়েলড চিকেন and a bottle of white wine, followed by a cigar great better than the one the warden had given him. এবার তাহলে জিমি তার এই স্বাধীনতাটা খুঁজে পাচ্ছে কিসের মধ্য দিয়ে, ব্রয়েলড চিকেন, ঝলসানো মুরগির মধ্য দিয়ে। আগে গিয়ে আর বাবা এক প্লেট ঝলসানো মুরগি দাও তো, খেয়ে এটা স্বাধীনতা পাচ্ছে। এতদিন একটা খাবার খেলাম, কি এতদিন পোড়া রুটি যা মন তাই খাচ্ছিলাম, ওসব খাবার, এটাই তো খাবার, ঝলসানো মুরগির মাংস, সঙ্গে একটু হালকা করে হোয়াইট ওয়াইন এবং একটা সিগার। এইখানটায় দেখো বেশ স্যাভেজেস্টিক ক্যারেক্টার। দেখো ওয়ার্ডেন কিন্তু জিমিকে সিগার দিয়েছিল, জিমি নেয়, মানে নিয়েছিল, নিয়ে বাইরে এসে ফেলে দিয়েছিল। কারণ জিমি বিলং করে ফ্রম এ অ্যারিস্টোক্রেটিক সোসাইটি। জিমির স্ট্যাটাস তোমরা দেখতে পাবে এসব ছোটখাটো স্ট্যাটাসের মানুষের নয়। ওয়ার্ডেন কি সিগার খায়, ওটা সিগার হলো, সে তাকে এসে ওটা ফেলে দিয়ে ওর থেকেও আর একটু বেটার সিগার নিয়ে পান করতে লাগবে। মানে জিমি এসব ছোটখাটো মানুষের ধার ধারে না। এই কারণেই দেখো জিমি আশা করেছিল জেলে মাত্র 3 মাস থাকবে। জিমি অ্যারিস্টোক্রেটিক লেভেলের পার্সন, এটাই হচ্ছে জিমির ক্যারেক্টারের সোয়াগ। নর্মাল কাউকে ধার ধারে না এবং একটু অ্যারিস্টোক্রেটিক জীবন প্রতিপালন করতেছে ভালোবাসে। তাই বেরিয়ে কিন্তু বড় রেস্টুরেন্টে গিয়ে ঝলসানো মুরগি, হোয়াইট ওয়াইন, কিন্তু মনে রাখো হোয়াইট ওয়াইনে অ্যালকোহল প্রায় নামমাত্র থেকে থাকে, ঠিক আছে। জিমি কিন্তু একটা গুণ আছে, সে অ্যালকোহল কনজিউম করে না, এটাও কিন্তু জিমি একটা গুণ, দেখতে পাবে পরে তোমরা, বেশ। এবং সেটাও কিন্তু মানে কনজিউম যেটুকু করে সেটা অত্যন্ত কম, বেশ। এরপরে কি হচ্ছে দেখি, তাহলে সিগারেট টিকা সব ফেলে দিয়ে নিজে একটা কিনে খেতে লাগলো। The warden had given to him. From there he proceeded leisurely to the depot. সেখান থেকে সে এগিয়ে গেল leisurely মানে অলস ভাবে টু দ্য ডিপো, অর্থাৎ এক্ষেত্রে ট্রেন ডিপো মানে রেল স্টেশনের দিকে, বাড়ি ফিরতে হবে তো, যাই হোক। হি টসড আ কোয়ার্টার ইনটু দ্য হ্যাড অফ আ ব্লাইন্ড ম্যান। তারপর জিমি কি করলো, 1 কোয়ার্টার ওই অন্ধ মানুষটার দিকে ছুঁড়ে দিল। ওই যে টাকাটা এনেছিল সেখান থেকে 1 কোয়ার্টার অন্ধ মানুষটার দিকে ছুঁড়ে দিল, বেশ। সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, যে কিনা ওই দরজার ধারে বসেছিল তার কাছে এবং বোর্ডেড অর্থাৎ ট্রেনে চড়ল। 3 hours set him down in the little town near the state line. 3 ঘন্টা পর সে রাজ্য লাইন বরাবর অর্থাৎ সীমান্তে তার গন্তব্যস্থলে পৌঁছালো। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. এবার ট্রেনে করে এসে জিমি যখন তার গন্তব্যস্থলে পৌঁছালো সেখানে একটা ক্যাফেতে পৌঁছালো, যে ক্যাফের মালিককে মাইক ডোলান, এবং মাইক ডোলানের সঙ্গে সে গিয়ে কি করলো, বারের পিছনে হাত মেলালো বা হ্যান্ডশেক করলো, ঠিক আছে। এইবার দেখো একটা কথা মনে করে দেখো, জিমি ওই যে কোয়ার্টারটা দিয়ে এসেছিল তার অর্থটা কি বলতো, জিমি ওইটুকুও টাকা তার সঙ্গে রাখতে চায় না। নেহাত জেল থেকে বেরিয়েছে, টাকা পয়সা নাই, তাই ওই টাকা দিয়ে যাওয়ার জন্য টিকিটটা কেটেছে, বাদ বাকি যেটুকু বেঁচেছিল সেটা ভিখারিকে দিয়ে এসছে। দিস ইজ দ্য স্যাভেজেস্টিক ক্যারেক্টার। এই জন্যই বলেছিলাম জিমি একটা স্যাভেজ ক্যারেক্টার এবং তার মধ্যে সোয়াগ দেখতে হবে, সে ওদের কিচ্ছু রাখতে চায় না। আবার যেহেতু ওই জামা প্যান্টটা ছাড়া তার কাছে কোনো জামা প্যান্ট ছিল না, ওটা পরতে হবে তাই পরেছে, দেখো ওটাও কিন্তু একটা পর রাখবে না, নেহাত প্রতিপালন করতে হয় তাই এগুলো করেছে। তাই জন্য দেখো বেরিয়ে রেস্টুরেন্টে গিয়ে নিজে ভালো মন্দ খেয়েছিল, ওয়ার্ডেনের সিগারেটটা ফেলে দিয়ে নিজে সিগার কিনে খেয়েছিল, ট্রেনে উঠেছিল, যেটুকু টাকা বেঁচেছিল সেটা বিক্রিকে দিয়ে চলে এসছে, এখন শুধু তার কাছে আছে জেলের হিসাব মতো তার কাপড়টুকু। এরপর কি হচ্ছে দেখি, এবং তাহলে এখন গিয়ে কিন্তু সে উঠলো একটা ক্যাফেতে, এবং যে ক্যাফের মালিক কিন্তু মাইক ডোলান, এবং ওই ক্যাফের সঙ্গে একটা বারও আছে, ওই বারের পিছন দিকে গিয়ে মাইক ডোলানের সঙ্গে মিলছে জিমি এবং তার সঙ্গে হ্যান্ডশেক করছে। এরপর কি হচ্ছে দেখে, এবার মাইক কি বলছে দেখো, সরি উই কুডন্ট মেক ইট সুনার জিমি, মি বয়, বলছে জিমি ক্ষমা করে দিও, আমরা এর থেকে তাড়াতাড়ি করতে পারলাম না। মি বয় এটাও আমেরিকান ইংলিশ, হ্যাঁ, মি বয় মিনস মাই বয়,
মানে দেখো বাচ্চা, মানে বাচ্চা তো বলবো না, দেখো বন্ধু এর থেকে আগে আমরা করতে পারবো না। দেখো এর মধ্যে আমরা মাইকের একটু ভয় ভয় অ্যাটমসফিয়ার পাচ্ছি না, তাহলে এখান থেকেও কিন্তু আমরা আইডিয়া করতে পারছি জিমির পাওয়ারটা কতটা। জিমিকে তাহলে সবাই কতটা ভয় পায়, জিমিকে এই 10 মাসের আগে ছাড়াতে পারে নাই বলে জিমি প্রবেশ করা মাত্রই মাইক কিন্তু তার কাছে সরি বলছে, ক্ষমা চাইছে, এবং ক্ষমা চেয়ে বলছে ক্ষমা করে দিও, দেখো এর আগে ব্যবস্থা আমরা করতে পারলাম। তার মানে জিমির বেস পাওয়ার বেস। বাট we had that protest from Springfield to buck against, and the governor nearly bucked, এবার আমাদের মাইক কি করছে না, জিমিকে একটা এক্সকিউজ দিচ্ছে, বলছে দেখো জিমি, বাট উই হ্যাড দ্য প্রোটেস্ট, আমরা প্রতিবাদের সম্মুখীন হচ্ছিলাম ফ্রম স্প্রিংফিল্ড অফ বাক টু বাক। এবার স্প্রিংফিল্ডে লোকজন আমাদের এই তোমাকে যদি ছাড়িয়ে দিতাম না, সেটা বাক অর্থাৎ বিরোধিতা করছিল, যে কারণে না গভর্নর কিছুতেই সই করতে চাইছিল না। মানে গভর্নর বলছিলেন যে এই মতো অবস্থায় আমরা যদি দ্রুত জিমিকে ছাড়িয়ে দিই, লোকজন সকলে আমাদের বিরোধিতা করবে, সরকারের বিরুদ্ধে চলে যাবে, এমন ঘটনা ঘটে যেতে পারে। তাই বেশ কিছুদিন গেলে পরিস্থিতি ঠান্ডা হলে তখন নয় আমরা কিছু ব্যবস্থা নেবো। সেই জন্যই এতটা দেরি হয়ে গেল। মানে মাইক কিন্তু এক্সকিউজেস দিয়েই যাচ্ছে। এবার তারপরে হঠাৎই মাইক জিজ্ঞেস করছে, ফিলিং অল রাইট? আচ্ছা তুমি ঠিক আছে তো, মানে সুস্থ বোধ করছো তো? দেখো এত কথা কিন্তু মাইক বলল, জিমি কিন্তু জাস্ট একটা কথা, ফাইন, ভালো আছে। গট মাই কি, আমার চাবিটা কোথায়?